নমস্কার, ভূতের কাহিনী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অঞ্জনা। আজ আপনাদের যে গল্পটি শোনাবো সেটি হলো বিখ্যাত লেখক স্বপন বুড়োর লেখা নিশির ডাক। লেখক স্বপন বুড়োর আসল নাম ছিল অখিল নিয়োগী। মূলত শিশু ও কিশোর সাহিত্যের জন্য তিনি প্রসিদ্ধ ছিলেন। 1902 সালের 25শে অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন। তার লেখা কিছু বিখ্যাত বই হল বাবুই বাসা বোর্ডিং, বনপলাশির খুদে ডাকাত, বাস্তুহারা, ভুতুরে দেশ ইত্যাদি। আসুন তাহলে শুনে নিই স্বপন বুড়ো বা অখিল নিয়োগীর লেখা ভূতের গল্প নিশির ডাক। ঝন্টা যখন একেবারে কোলের ছেলে তখন তার মায়ের শক্ত অসুখ করে। সেই জন্যে সে আহ্লাদি পিসির কোলে মানুষ হয়। আহ্লাদি পিসি ঝন্টার বাবার দুঃসম্পর্কের এক বোন। মাথায় একটু ছিট আছে বলে শ্বশুরঘর করতে পারেনি। আবার কারণে অকারণে এলোমেলো আহ্লাদির মতন কথা বলে বলেই তার নাম হয়েছে আহ্লাদি। বাড়ির ছেলে মেয়েদের সে তাই আহ্লাদি পিসি। মায়ের অসুখ থেকে সেই যে ঝন্টাকে সে কোলে তুলে নিল, তারপরেই ছেলেটা এমন ন্যাওটা হয়ে গেল যে মায়ের অসুখ ভালো হলেও আহ্লাদি পিসি আর ওকে কোল থেকে নামাতে চায়নি। ঝন্টাও আহ্লাদি পিসি বলতে একেবারে অজ্ঞান। আহ্লাদি পিসি স্নান করিয়ে দেবে, পিসিকে না হলে ঝন্টার এক মুহূর্ত চলে না। ঝন্টার মা ও সাত ঝামেলায় দিবারাত্রি জড়িয়ে থাকে, তাই আহ্লাদি পিসির কোলে ছেলে দিয়ে তারও সকল রকমের নিশ্চিন্তি। আহ্লাদি পিসি মাছ খেতে বড় ভালোবাসে, বিশেষ করে শোল মাছ। ঝন্টা যখন একটু বড় হলো সে পিসির জন্য নানান রকম মাছ ধরে নিয়ে আসতো। পিসি এক গাল হেসে বলে, ভাগ্যিস আমার ঝন্টা ছিল, তাই দুটো মাছ ভাত খেয়ে বাঁচি। বর্ষায় যখন দেশের নদী নালা ভরাট হয়ে আসে, নিজেদের পুকুরে জল পড়ে, ঝন্টা গভীর রাত্রে গিয়ে নানান ধরনের মাছ ধরে নিয়ে আসে। বিশেষ করে আহ্লাদি পিসির জন্য শোল মাছ যদি পায় তবে তো তার মুখে হাসি আর ধরে না। এক কথায় ঝন্টা পিসির জন্য সব করতে পারে, আবার ঝন্টাই পিসির সব। আহ্লাদি পিসি মরলে যে ঝন্টা তারই পিণ্ডি দেবে এ কথা আহ্লাদি গর্বে সবাইকে বলে বেড়ায়। আহ্লাদি পিসি হঠাৎ 3 দিনের জ্বরে মারা গেল। দিব্যি শক্ত সামর্থ্য আহ্লাদি পিসি, দেহের রোগবালাই নেই। অমনভাবে যে হঠাৎ মারা যাবে তা বাড়ির কেউই ধারণা করতে পারেনি। দুর্দান্ত দস্যি ছেলে ঝন্টা। আহ্লাদি পিসির মৃত্যুর পর থেকে যেন তার মুখে কেউ বোবা কাঠি ছুঁয়ে দিয়েছে। কারোর সঙ্গে সে কথা কয় না, খায় না, উদাস চোখে একদিকে তাকিয়ে থাকে। ছেলে যেন দিন দিন শুকিয়ে যেতে লাগলো। রাত্রিরে ঘুমের ঘোরে ঝন্টা ধড়মড় করে উঠে বসে। মা সুদন, হ্যাঁ রে ঝন্টা, বিছানার ওপর উঠে বসলি কেন বাপ? এখন তো অনেক রাত, ঘুমিয়ে পড়। ঝন্টা ফ্যাল ফ্যাল করে এদিক ওদিকে তাকায়, তারপর ফিসফিস করে মাকে বলে, আহ্লাদি পিসিমাই যে আমায় ডাকলো। শুনে মা শিউরে ওঠেন, ঝন্টার গায়ে মাথায় পিঠে হাত বুলিয়ে দেন আর মুখে বলেন, রাম রাম। পাড়ার 5 জন বৌঝি বলে, ঝন্টার মা, ওর দিকে কিন্তু কড়া নজর রেখো, পোড়ার মুখে আহ্লাদি মরেনি, তাই বুঝি এখনো আশেপাশে ঘুরঘুর করছে। ঝন্টাদের বাড়িতে পুকুর পাড়ে একটা শেওড়া গাছ আছে। গাঁয়ের লোকেরা হাট থেকে সওদা করে ফেরবার মুখে ওই শেওড়া গাছের ডালে কাকে যেন বসে থাকতে দেখেছে। বৃন্দাবন গাঙ্গুলি একদিন নাকি একেবারে সামনাসামনি পড়ে গিয়েছিলেন। বললেন, ভাগ্যিস আমি বুদ্ধি করে পৈতেটা হাতে জড়িয়ে ধরে গায়ত্রী জপ করতে শুরু করলাম, নইলে ঝন্টাদের পুকুরের পাড়ে আমার ঘাড় মটকে রাখত। এইভাবে সারা গাঁয়ে একটা চাপা ফিসফিস আলোচনা।
কেউ বিশ্বাস করে, কেউ হেসে উড়িয়ে দেয়। তখন আষাঢ় মাস, আশেপাশে নদী নালা বর্ষার জলে ভরাট হয়ে গেছে। ঘোলা জল পাক খেতে খেতে ধানের জমি ভরিয়ে, মাঠ ঘাট ডুবিয়ে, উঁচু নিচু গাঁয়ের পথগুলিকে পিছল করে ঝন্টাদের বাড়ির পুকুরের খালে ঢুকেছে। তখন বোধ করি দুপুর রাত। এমন একটা আবছা জ্যোৎস্না ফুটেছে যে আশেপাশে দূরে সব কিছু নজরে পড়ে, কিন্তু ভালো করে ঠাউর করা যায় না। মনে হয় একটা পাতলা কুয়াশা জ্যোৎস্নার সঙ্গে মিশে গোটা গ্রামটিকে ঘিরে রেখেছে। মায়ের পাশে শুয়ে ঝন্টা অকাতরে ঘুমোচ্ছে। বাড়ির পিছন দিক দিয়ে একটা কালো বেড়াল বিকটভাবে ডেকে গেল। কোথায় একটা ভুতুম পাখি একটানা ডেকে ডেকে বিরক্তি জাগিয়ে তুলেছে, একটা থমথমে ঝিমঝিমে ভাব। এমনি সময় ঝন্টার মনে হলো ঘরের বাইরে দাঁড়িয়ে আহ্লাদি পিসি ওকে ডাকছে, বলছে, ওরে ঝন্টা, শিগগির আয়, তোদের পুকুরে নতুন জল এসেছে, কত মাছ উঠেছে, দেখবি আয়, তোর পোলোটা নিয়ে আসতে ভুলিসনি যেন। আচমকা ঝন্টার ঘুম ভেঙে গেল। সে বিছনার উপরে উঠে বসলো। আশেপাশে তাকিয়ে দেখলো সবাই অকাতরে ঘুমাচ্ছে। তার মায়ের ডান হাতটি তার গায়ের ওপর ছিল। আস্তে আস্তে হাতটা সরিয়ে রাখলো। কে যেন কানের কাছে বলল, দরজাটা ভেজিয়ে দে ঝন্টা, নইলে ওরা জেগে উঠবে। ঝন্টা বিনা প্রতিবাদে ঘরের দরজাটা ভেজিয়ে হনহন করে পুকুরের ধারে চলে এলো। নিশুতি রাত, কেউ কোথাও জেগে নেই। কলকল করে বর্ষার জল ঢুকছে খালে। ঘন্টা ছপ ছপ করে পোলো ফেলছে আর রাশি রাশি মাছ ধরছে। এত শোল মাছ কোথার থেকে এলো ঝন্টা ভেবে কুল কিনারা পায় না। ওই যে খালই সঙ্গে এনেছিল সেটা মাছে ভর্তি হয়ে গেল। কিসের যেন একটা পোড়া গন্ধ ক্রমাগত তার নাকে আসছিল। তারই আকর্ষণে ঝন্টা সেই মাছ ভর্তি খালই নিয়ে এগিয়ে চলল। এ কি, এ তো সেই শেওড়া গাছ। আমায় শোল মাছ খাওয়াবি? শোল মাছ পোড়া খাওয়াবি ঝন্টা? ঝন্টা অবাক হয়ে তাকিয়ে দেখল গাছের ডালে পা ঝুলিয়ে কে যেন বসে আছে। আহ্লাদি পিসি না? দেখতে ঠিক সেই রকম। এতক্ষণে ঝন্টা যেন জ্ঞান ফিরে পেল। আহ্লাদি পিসি তো মরে গেছে। ও তাহলে কার ডাকে এই নিশুতি রাতে মাছ ধরতে ঘর থেকে বেরিয়ে এসেছে? ভয়ে ঝন্টার মাথার চুলগুলি খাড়া হয়ে উঠল। ও প্রাণপণ চেষ্টা করলো পালিয়ে যেতে, কিন্তু দুটো পা কিছুতেই নড়ছে না। শেষকালে মনে জোর এনে ঝন্টা মরিয়া হয়ে ছুটতে শুরু করলো। পেছন থেকে আহ্লাদি পিসির কান্না শোনা গেল। ওরে ঝন্টা, শোল মাছগুলি আমায় দিয়ে যা, আমি আর কিছু চাই নে। আহ্লাদি পিসির কথা যত কানে আসে ঝন্টা তত ছোটে। হঠাৎ সে দেখল একটা বিরাট লম্বা শেওড়া গাছের ডাল এদিক থেকে এসে তার হাতে মাছের যে খালই ছিল সেটাকে ছিনিয়ে নিয়ে গেল। একটা আর্তনাদ করে ঝন্টা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। তার চিৎকার শুনে বাড়ির লোকজন এসে যখন পৌঁছলো, তার মুখ থেকে তখন গ্যাঁজলা বেরোচ্ছে। অবশেষে মায়ের বুক ভরা কান্নায় 3 দিন পর ঝন্টা তাকালো, কিন্তু কি হয়েছিল কোনো কথাই সে মনে করতে পারে না। শুধু বোকার মতন ড্যাব ড্যাবে চোখে চেয়ে থাকে। গাঁয়ের সবাই বলল, দেখো ঝন্টার মা, এখন থেকে ঝন্টাকে একেবারে চোখে চোখে রাখতে হবে। পেতনিরা ওরকম করে নিশির ডাকে ভুলিয়ে জলার ধারে ঘাড় মোটকে রাখে। শুনে ঝন্টার মার বুকের রক্ত শুকিয়ে যায়। সারা রাত ঘরে ছেলের শিয়রে জেগে থাকে। ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস পড়তে থাকে। ভাবে, আমার শান্তির সংসারে এ কি হলো? কি কুক্ষণেই বা পরের মেয়েকে ঘরে ঠাঁই দিয়েছিলাম। এদিকে হঠাৎ বাড়ির লোকে লক্ষ্য করলো যে কেমন যেন একটা পাগলা পাগলা চোখ নিয়ে তাকিয়ে থাকে ঝন্টা। হঠাৎ ঝন্টা একদিন বলে বসলো, আমি পোড়া শোল মাছ খাবো। অমনি সঙ্গে সঙ্গে কোত্থেকে একটা পোড়া শোল মাছ ঘরের মাঝখানে এসে পড়ল। ভয়ে আঁতকে উঠল সবাই।
ক্রমে ব্যাপারটা সহজ হয়ে এলো। দেখা গেল যে ঝন্টা যখন যা চায় কে যেন সঙ্গে সঙ্গে তা এনে হাজির করে দেয়। সেদিন দুপুরে গরমে আইঢাই করতে করতে ক্ষীণ কণ্ঠে ঝন্টা বলল, ওমা মা, এক গ্লাস ঠান্ডা জল দাও না। মুখের কথা খসাতে যতটুকু সময় দেখা গেল সুন্দর একটি গেলাসে টলটলে পরিষ্কার জল। ঝন্টা যেই জলটা খেতে যাচ্ছিল অমনি ওর মা হাত থেকে সবটুকু জল নিয়ে মাটিতে ফেলে দিয়ে বললেন, কক্ষণে মুখে দিসনি ঝন্টা, ওসব পেতনিতে জোগাচ্ছে। সন্ধ্যের পর পাড়ার মেয়েরা দল বেঁধে আসতো ঝন্টাকে দেখতে। কথায় কথায় গাঙ্গুলি গিন্নি একদিন বললেন, বুঝলা, আমার না জর্দা খান ফুরায় গেছে, আবার কাশির জর্দা না হলে আমার মুখে রোচে না। আপন মনে ঝন্টা বলল, তুমি জর্দা খাবে ঠান্দি? সঙ্গে সঙ্গে ঠন করে মেঝেতে পড়ল একটি কৌটো। গাঙ্গুলি গিন্নি অবাক হয়ে বললেন, এ তো কাশির জর্দা, একেবারে নতুন কৌটো, এ কোত্থেকে এলো ঝন্টার মা? আর আশেপাশে যারা ছিল, যারা ব্যাপারটা জানতো, তারা সব খুলে বলল। জর্দার কৌটোটা গাঙ্গুলি গিন্নি হাতে তুলে নিতে যাচ্ছিলেন, কিন্তু যেই আহ্লাদি পেতনির কথা শুনলেন অমনি রাম ও রাম করতে করতে একেবারে নিজের বাড়ির দিকে পা চালিয়ে দিলেন। যতদিন ব্যাপারটা তামাশা থাকে লোকে ভিড় জমায়, কৌতূহলী হয়ে বসে থাকে পেতনির কাণ্ড দেখতে। কিন্তু কত রাত্রির লোকে এইভাবে না ঘুমিয়ে জাগতে পারে বলুন তো? কাজেই আস্তে আস্তে ভিড় পাতলা হয়ে আসতে লাগলো। গমগমে বাড়ি আবার মানুষ জনশূন্য থমথমে হয়ে এলো। কিসের যেন দুঃস্বপ্ন দেখে মাঝরাত্রিরে ঝন্টার মায়ের ঘুম ভেঙে যায়। মা ছেলেকে বুকের কাছে প্রাণপণে টেনে নেয়। বাঁশঝাড়ের পেছন দিকে যেখানে একটানা ঝিঁঝি ডেকে চলে, সেখানে কার যেন কান্নার একটা শব্দ শুনতে পাওয়া যায়। মা চমকে চমকে উঠে বসেন, ছেলের মাথায় হাত রেখে সারা রাত ধরে দুর্গা নাম জপ করতে থাকেন। কেবলই মনে হয় তার ছেলেকে কে যেন ছিনিয়ে নিতে আসছে। সেদিন সন্ধ্যা থেকে একটানা ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। দূর বনে প্রহরে প্রহরে শেয়াল ডাকছে। মনে হচ্ছে যেন ওরাও খুব ভয় পেয়েছে। পাখি পাখালিরা কখন যে বাসায় সেঁধিয়েছে কেউ তার খবর জানে না। গেরস্ত বাড়ির গোয়ালগুলিতে গরুগুলি এমনভাবে হামলাচ্ছে, মনে হয় অশুভ কোনো ইঙ্গিত পেয়েছে। মাঝে মাঝে কালো প্যাঁচার চেঁচানি কানে ভেসে আসছে। শ্মশানের দিক থেকে একটা শোঁ শোঁ হাওয়া বুক চিরে উত্তর জলাভূমির উপর দিয়ে বইছে। মনে হচ্ছে কোনো পেতনি বুঝি নিঃশ্বাস ফেলছে। গাঁয়ের পথে আজ একটিও লোক নেই। কোনো বাড়িতে একটি ছেলেও কাঁদছে না। মনে হচ্ছে রুদ্ধ আতঙ্কে সবাই প্রহর গুনছে। ঝন্টাদের বাড়িতে আজ সবাইকে কি যে কাল ঘুমে পেয়েছে কে জানে। সন্ধ্যাবেলা উনুনে আগুন পড়েনি। বামন দিদি ঘুঁটে আর কয়লা সাজাতে গিয়ে সেখানেই ঘুমিয়ে পড়েছে। বাইরের ঘরে বাড়ির কর্তারা সন্ধে থেকে দাবা পাশা খেলতে বসেন। তাদের চিৎকারে আশেপাশে 10টা লোক ঘুমোতে পারে না। আজ আঁধার ঘনিয়ে আসবার সঙ্গে সঙ্গে দাবার ছক এক পাশে সরিয়ে রেখে সবাই ফরাসের উপর অঘোরে ঘুমোচ্ছে। অবিশ্রান্ত বর্ষণ চলছে। তারই সঙ্গে তাল বজায় রেখে খানা ডোবায় ব্যাঙেরা আসর জমিয়ে তুলেছে। আকাশের সমস্ত তারা মেঘে ঢাকা পড়ে গেছে। মাথার ওপর কালপুরুষ। একটা সাংঘাতিক কিছু ঘটবে বলে দম বন্ধ হয়ে প্রহর গুনছে। ঝড়ের গর্জনে বিপদের ইঙ্গিত। মায়ের পাশে শুয়ে অকাতরে ঘুমোচ্ছে ঝন্টা। এমন ঘুম যে দেখে মনে হয় ওর দেহে বুঝি প্রাণ নেই। আকাশের বৃষ্টি, ঝোড়ো হাওয়া, ঝিঝির ডাক, ব্যাঙের শব্দ, প্যাঁচার চেঁচানি আর কালপুরুষের নীরব ইঙ্গিত ওকে যেন এমনভাবে ঘুম পাড়িয়েছে যে সে ঘুম আর ভাঙবে না।
কিন্তু হঠাৎ বেড়ার পাশে কার ফিসফিসানি কথা শোনা গেল। ঝন্টা, উঠে আয়, জলের ধারে আজ মাছ থই থই করছে। ঝন্টা এক মুহূর্তে সচকিত হয়ে ওঠে। আবার সেই ফিসফিসানি আহ্বান ভেসে এলো। উদাস দৃষ্টিতে ঝন্টা উঠে বসল। কার ডাক, কোথায় যেতে হবে কিচ্ছু জানে না, তবু সে উঠে দাঁড়ালো পাগলের মতো। আবার সেই বাঁশবনের কানাকানির মতন কার যেন আহ্বান। আজ আর পোলো নিস নে ঝন্টা, খাপলা জালটা হাতে নিয়ে তাড়াতাড়ি আমার সঙ্গে বেরিয়ে আয়। এই প্রহেলিকাময় নিশির ডাকে সাড়া না দিয়ে উপায় নেই। ঝন্টা খাপলা জালটা কাঁধের ওপর তুলে নিয়ে দরজার হুড়কোটা খুলে উঠোনে বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে কানে তালা লাগানো মেঘের গর্জন। আর বাদুরের ডানার ঝটপটি। কিন্তু মেঘের ডাকেও কারোর ঘুম ভাঙল না। ছায়ামূর্তির হাতছানিতে ঝন্টা জলের দিকে এগিয়ে যায়। পথে অন্ধকার এত জমাট বেঁধে আছে, তবু ওর পথ চলতে কোনো অসুবিধা হয় না। ওই যে ওইখানে কত মাছ ঘাই মারছে, তুই তুই দেখতে পাচ্ছিস ঝন্টা? এগিয়ে যা, ছুঁড়ে দে খাপলা জাল। অশরীরীর নির্দেশ শুনে ঝন্টা একেবারে জলার মধ্যে পা চালিয়ে দিল। তারপর কচুরিপানার মধ্যে তার দেহটা যে কোথায় তলিয়ে গেল সারা গাঁয়ের কেউ জানতে পারল না। শুধু ঝন্টাদের বাড়ির কালো বেড়ালটা ওর মায়ের কাছে কেঁদে কেঁদে ফিরতে লাগলো। মায়ের কাল ঘুম তবু ভাঙল না। পরদিন জেলেরা যখন ঝন্টার মৃতদেহটা জালে টেনে তুলল, সারা গাঁয়ের মানুষজন একেবারে হুমড়ি খেয়ে পড়ল। গাঁয়ের একজন বর্ষীয়সী মহিলা কপাল চাপড়ে বললেন, আহ্লাদি পোড়ার মুখী পেতনি হয়েও ওকে ভুলতে পারেনি, তাই তো রাহু হয়ে ঝন্টাকে কোলে তুলে নিলে। আজ বহু বছর কেটে গেছে। এখনো গাঁয়ের লোকেরা একটু বেশি রাত্রিরে জলার ধার দিয়ে যেতে ভয় পায়। মনে হয় কি যেন ওখানে কেঁদে কেঁদে এলো চুল উড়িয়ে বুক চাপড়িয়ে ছোটাছুটি করে। শেষ হলো আমার আজকের গল্প, স্বপন বুড়োর লেখা নিশির ডাক। গল্পটি কেমন লাগলো কমেন্টসে এসে নিশ্চয়ই বলবেন। আর গল্প ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসবো সামনের রবিবার আবার নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।